ভাবুন তো একবার, তলোয়ারের মাত্র একটা ঘা আর একটা জলজন্ত মানুষ তার ঘোড়ার সমেত একেবারে দুটুকরো হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ ষোড়শ শতাব্দীর ভারতের এমনই এক অবিশ্বাস্য ঘটনার গভীরে যাওয়া যাক। এটা কিন্তু কোনো বানানো গল্প নয়, একদম সত্যি ঘটনা। হলদিঘাটির ভয়ঙ্কর যুদ্ধে মহারানা প্রতাপ ঠিক এই কাজটাই করেছিলেন মুঘল সেনাপতি বহলুল খানের সাথে। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? কেন প্রতাপকে এতটা নৃশংসভাবে বহলুল খানকে মারতে হলো? এর পেছনে আসল কারণটা কী ছিল? চলুন এই পুরো বিশ্লেষণ জুড়ে আমরা সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। আসলে এই গল্পটা শুধু একটা যুদ্ধের না, এটা ছিল দুটো আলাদা বিচারধারার এক বিশাল সংঘর্ষের গল্প। একদিকে ছিল মুঘল সাম্রাজ্য, যারা সারা ভারতে নিজেদের বিস্তার চেয়েছিল, আর অন্যদিকে ছিল মেবারের স্বাধীনতা। দেখুন, আকবর কিন্তু খুব বিচক্ষণ শাসক ছিলেন। উনি জানতেন তলোয়ারের জোরে রাজ্য জয়ের থেকে অনেক সহজ হল কূটনীতি আর বৈবাহিক সম্পর্ক। কিন্তু অন্যদিকে মহারানা প্রতাপের কাছে, তার কাছে মেবারের মাটির স্বাধীনতা ছিল নিজের প্রাণের চেয়েও বেশি দামি। কোনো কিছুর বিনিময়ে তিনি মাথা নোয়াতে রাজি ছিলেন না। প্রতাপের এই যে এত জেদ, এর পেছনে কিন্তু একটা গভীর ব্যক্তিগত কষ্ট ছিল। একদম কিশোর বয়সে উনি নিজের চোখে চিতরের পতন দেখেছেন নিজের প্রজাদের নৃশংসভাবে হত্যা হতে। আর সেই দিন থেকেই উনি কিছু কঠোর প্রতিজ্ঞা করেন, যা তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। আগেই যেমনটা বলছিলাম, আকবর খুব বুদ্ধিমান সম্রাট ছিলেন। তিনি জানতেন যুদ্ধটা হওয়া উচিত শেষ উপায়, প্রথম নয়। তাই তো তিনি প্রতাপকে বোঝানোর জন্য একবার নয়, দুবার নয়, চারবার শান্তির প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু প্রতিবারই সেই চেষ্টা ব্যর্থ হয়। আকবরের মনে হয়েছিল হয়তো একজন রাজপুতই অন্য আরেকজন রাজপুতকে বোঝাতে পারবে। এই ভেবেই তিনি আমেরের রাজা মান সিংকে পাঠান। কিন্তু এই পদক্ষেপটাই পরিস্থিতিকে ভালো করার বদলে আরও জটিল করে তুলেছিল। প্রতাপ যখন মানসিংয়ের সাথে খাবার টেবিলে নিজে না বসে নিজের ছেলেকে পাঠিয়ে দেন, সেটা ছিল সরাসরি একটা অপমান। আর এই একটা ঘটনাই একটা রাজনৈতিক মতবিরোধকে ব্যক্তিগত সম্মানের লড়াইয়ে বদলে দেয়। বলা যেতে পারে এখান থেকেই যুদ্ধের দামামাটা বেজে ওঠে। মানসিংয়ের এই অপমানের পর আকবরের ধৈর্যের বাঁধ কিন্তু একদম ভেঙে গেল। উনি বিশাল এক সেনাবাহিনী তৈরি করলেন, আর তার নেতৃত্ব দিলেন সেই মানসিংকেই। অবশেষে সেই দিনটা চলে এলো যেদিন দুটো আদর্শ মুখোমুখি হলো হলদিঘাটির ময়দানে। আর এই বিশাল মুঘল বাহিনীতে একজন এমন যোদ্ধা ছিল যার নাম শুনলেই শত্রুদের বুকের ভেতরটা কেঁপে উঠত। তার নাম বহলুল খান। তাকে কিন্তু বিশেষ করে প্রতাপের মোকাবেলা করার জন্যই পাঠানো হয়েছিল। বহলুল খান শুধু একজন সেনাপতি ছিল না, সে ছিল মুঘলদের পাশবিক শক্তির একটা জলজন্ত প্রতীক। ভাবা যায়, শত্রুদের মাথার খুলি দিয়ে পিরামিড বানানোর জন্য কুখ্যাত ছিল সে। আর তার দম্ভ ছিল চরমে। সে বুক ফুলিয়ে বলতো যে প্রতাপকে সে নাকি এক আঘাতে শেষ করে দেবে। যদি সংখ্যার দিক থেকে দেখেন, তাহলে তো প্রতাপের বাহিনী মুঘলদের বিশাল সেনার সামনে দাঁড়াতেই পারত না। কিন্তু প্রতাপের হাতে ছিল দুটো মূল অস্ত্র। এক, আরাবল্লী পাহাড়ের ওই চেনা গিরিখাত আর জঙ্গল, আর দুই, তার সৈন্যদের অদম্য সাহস। যুদ্ধের ঠিক মাঝখানে প্রতাপ তার ঘোড়া চেতককে নিয়ে একেবারে সোজা মানসিংয়ের হাতির দিকে ছুটে গেলেন। চেতক তার সামনের দুটো পা হাতির মাথায় তুলে দিল, আর ঠিক তখনই প্রতাপ তার বর্শা ছুড়লেন। মানসিং কোনো মতে নিচু হয়ে যাওয়ায় বর্শাটা গিয়ে লাগল মাউতের গায়ে। মানসিং সে যাত্রায় অল্পের জন্য বেঁচে গেলেন। মানসিংকে ওভাবে পালাতে দেখে বহলুল খান এবার গর্জন করতে করতে প্রতাপের দিকে এগিয়ে এলো। তার মাথায় একটাই চিন্তা, প্রতাপকে শেষ করতে পারলেই কেল্লা ফতে, যুদ্ধ শেষ। আর সেই মুহূর্তে গোটা যুদ্ধক্ষেত্র যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। বহলুল খান তার বিশাল তলোয়ারটা প্রতাপের মাথার ওপর নামিয়ে আনার জন্য সবে তুলেছে, কিন্তু এরপর যা ঘটল তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। প্রতাপ তার থেকেও দ্রুত গতিতে চালিয়ে দিলেন নিজের ভারী তলোয়ার, যেটাকে খান্ডা বলা হতো। হ্যাঁ, যা দেখছেন একদম তাই। প্রতাপের তলোয়ারের মাত্র একটা আঘাতে বহলুল খান তার ঘোড়া সমেত মাথা থেকে কোমর পর্যন্ত সোটান দুটুকরো হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে মুঘল সৈন্যদের তো আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। তো
এবার আমরা সেই প্রথম প্রশ্নটায় ফিরে আসি। কেন প্রতাপ এমন একটা ভয়ঙ্কর মৃত্যু দিলেন বহলুল খানকে? আসলে এটা শুধু একজন শত্রুকে মেরে ফেলা ছিল না, এর পেছনে ছিল একটা বিরাট বার্তা। ওই একটা আঘাতের মধ্যে দিয়ে প্রতাপ আসলে ৩টে বার্তা পৌঁছে দিয়েছিলেন। প্রথম বার্তাটা ছিল সম্রাট আকবরের জন্য, তোমার শক্তি আর স্টিলের অস্ত্র এখানে কোনো কাজেই আসবে না। দ্বিতীয়টা ছিল মুঘল সৈন্যদের জন্য, তোমরা কোনো সাধারণ রাজার সাথে লড়ছ না। আর সবচেয়ে বড় বার্তাটা ছিল অহংকারের বিরুদ্ধে, যে আত্মসম্মানের সামনে পাশবিক শক্তি ধোপে টেকে না। আর শুধু তো প্রতাপ নন, তার ঘোড়া চেতকও ছিল কিংবদন্তি। গুরুতর আহত হবার পরেও সেই বিশ্বস্ত ঘোড়াটা তার প্রভুকে বাঁচানোর জন্য একটা প্রায় ২২ ফুটের নালা লাফিয়ে পার করেছিল। প্রভুকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েই চেতক প্রতাপের কোলে মাথা রেখে চিরতরে চোখ বোজে। হলদিঘাটির যুদ্ধে আসলে কে জিতেছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে আজও বিতর্ক চলে, কিন্তু এই যুদ্ধের যে একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কৌশলগত দিক দিয়ে দেখলে যুদ্ধটা হয়তো ড্র ছিল, কারণ আকবর তার আসল লক্ষ্য মানে প্রতাপকে ধরা বা মারতে পারেননি। কিন্তু নৈতিকভাবে দেখলে এটা ছিল প্রতাপের জন্য এক অসাধারণ জয়। উনি সেই সময়ের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যকে দেখিয়ে দিয়েছিলেন যে মেবারের আত্মসম্মানকে কেনা বা ভাঙা কোনোটাতেই সম্ভব নয়। এই যুদ্ধের পরেও কিন্তু প্রতাপ থেমে যাননি। উনি পাহাড়ে থেকেই গেরিলা যুদ্ধ চালিয়ে গেছেন বছরের পর বছর, আর ধীরে ধীরে নিজের প্রায় সবকটা হারানো দুর্গ আর রাজ্য পুনরুদ্ধারও করে নিয়েছিলেন। জীবনে কোনো দিন তিনি মুঘলদের কাছে মাথা নত করেননি। শেষ পর্যন্ত মহারানা প্রতাপের এই গল্পটা শুধু বীরত্বের নয়, এটা হলো নিজের নীতির ওপর চট্টানের মতো অটল থাকার এক অসাধারণ উদাহরণ। আর বহলুল খানের ওই পরিণতি, ওটা ছিল সেই নীতিরই এক জ্বলন্ত প্রতীক। এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই আপসের পৃথিবীতে, যেখানে সবাই মানিয়ে নিতে চায়, সেখানে নিজের নীতির ওপর এমনভাবে অটল থাকার আসল মূল্যটা ঠিক কতখানি একটু ভেবে দেখার মতো, তাই না?